আসন সমঝোতা নিয়ে জামায়াত নেতৃত্বাধীন জোটের সংকট কাটেনি। সংবাদ সম্মেলন ডেকেও স্থগিত করলেন সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। ভোটের আগে আইনশৃঙ্খলার অবনতির ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী, অভিযোগ বিএনপির। ক্ষমতায় গেলে গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি। যে যাই বলুক 12 ফেব্রুয়ারি ভোট হবে, মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা। নির্বাচিত সরকারের কাছে হবে ক্ষমতা হস্তান্তর। রাজধানীর 3 পয়েন্টে 7 কলেজের শিক্ষার্থীদের অবরোধ, বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি। চলাচলকারীদের সীমাহীন দুর্ভোগ। আমাদের অধ্যাদেশ সরকার জারি করবে, ততক্ষণ আমরা এখানে অপেক্ষা করব। হাজার হাজার মানুষ আপনি ফার্ম গেট পর্যন্ত জাম পড়ছে, একটা রুগী আসতে পারতেছে না। এই দেশটা আসলে শেষ, একটু কিছু হয়ে রাস্তায় আন্দোলন করে। শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিচার শুরু। 22 জানুয়ারি থেকে আবু সাইদ হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন। ঢাকায় কয়েক ঘন্টার জন্য ফিফা বিশ্বকাপ ট্রফি কাছ থেকে দেখতে পেরে অভিভূত খেলোয়াড়, দর্শনার্থীরা। ঘরে তো যাবে, আর্জেন্টিনার ঘরেই যাবে ইনশাল্লাহ। এই কাপটা আমাদের, এই কাপটা আমার আর্জেন্টিনার ফ্যানদের, মেসির, আর্জেন্টিনার। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 11 দলে থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত আগামী 2-1 দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। তবে ইসলামী দল ও সমমনা দলগুলোর ঐক্য ধরে রাখতে আলোচনা অব্যাহত আছে বলেও জানান তিনি। মজলিসে শুরা, মজলিসে আমেলা ও উপদেষ্টা কমিটির বৈঠকের পর ব্রিফিংয়ে এসব কথা বলেন আতাউর রহমান। অভিযোগ করেন, দলগুলোর মধ্যে শ্রদ্ধাশীলতার জায়গা নষ্ট হওয়ায় সংকট তৈরি হয়েছে। এই সংকট দূর করতে সব দলকে শ্রদ্ধার জায়গায় থাকার আহ্বান জানান। বলেন, সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেওয়ার কথা থাকলেও চূড়ান্ত প্রার্থী হওয়ার আগে থেকেই প্রতারণা শুরু করেছেন। ইসলামী আন্দোলনের হেভিওয়েট প্রার্থীদের আসনে 11 দলের অন্যান্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে, যা অন্যায্য। চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত ইসলামী আন্দোলন মানবে না বলে জানান দলটির মুখপাত্র। এ সময় তিনি বলেন, 11 দল থেকে এখনো বেরিয়ে যায়নি, সমঝোতার চেষ্টা অব্যাহত আছে ও থাকবে। আমরা তো স্বাধীনভাবে রাজনীতি করি, আমরা তো কারো চাপিয়ে দেওয়া কোনো বিষয়কে আমাদেরকে মেনে নিতে হবে, সেটা তো ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও সেই রাজনীতি করে নাই। আমরা আমাদের সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় তো আমরা আছি ইনশাল্লাহ। তো এখানে কেউ যদি আমাদের প্রতি কোনো ইনজাস্টিস করে বা কেউ যদি ইনসাল্ট করে, অবহেলা করে, তাহলে সেটাকে আমরা স্বাভাবিকভাবে তো নিতে পারি না। এ বিষয়ে আরো জানবো আমাদের সহকর্মী শামীম রেজার কাছ থেকে। শামীম, বৈঠকের বিষয়ে জানতে চাই একটু বিস্তারিত, কোনো সমঝোতা বা সিদ্ধান্ত এসেছে কিনা? ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিস বাংলাদেশ দুটি দলের সাথেই আসলে 11 দল যে সমঝোতার যে নির্বাচনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল, সেটা একটা সংকটের মুখে পড়েছে। তবে সেই সংকটটা কেটে যাবে এমন প্রত্যাশা সবার, কিন্তু গত কয়েকদিন যাবৎ আসলে এই সংকট নিয়ে গণমাধ্যম থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা চললেও এখন পর্যন্ত আসলে তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের যে বৈঠকটা অনুষ্ঠিত হয়, সেই বৈঠকের পরে একটা আনুষ্ঠানিক ব্রিফিং অনুষ্ঠিত হয়। সেখানে তারা বলছেন যে 11 দলের নেতাদের মধ্যে যে শ্রদ্ধার জায়গাটি ছিল, সেই শ্রদ্ধার জায়গাটি না থাকার কারণেই এই সংকট তৈরি হয়েছে। তারা বলছেন যে ইসলামী আন্দোলনের হেভিওয়েট প্রার্থীরা আছেন এমন জায়গায় 11 দলের অন্যান্য প্রার্থীদেরকে প্রার্থিতা দিয়ে আসলে একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং আমরা এটাও জানতে পেরেছি যে 11 দলের যে আনুষ্ঠানিক যে বৈঠকগুলো হয়েছে, সেখানে এখন পর্যন্ত আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশকে 45টি আসনের বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে। তবে তারা তাদের জায়গা থেকে তারা বলছেন যে এই যে 45টি আসন তাদেরকে দেওয়া হয়েছে, এটা এক প্রকার তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আলোচনার মধ্য দিয়ে যে তাদের যে প্রক্রিয়াটা এগোচ্ছিল, সেই আলোচনাটা ব্যাহত হয়েছে।
এবং তারা বলছেন যে শ্রদ্ধার জায়গাটা না থাকার কারণেই একটা পর্যায়ে তাদের উপরে এই আসনগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে। একই সাথে তারা আরও যেটা বলছিলেন যে তাদের হেভিওয়েট প্রার্থীরা আছেন এমন জায়গায় জামাতে ইসলাম, এনসিপি, এলডিপি তাদের প্রার্থী দেওয়া হয়েছে, যেটা অন্যায্য এবং অন্যায় বলছেন তারা। একই সাথে তারা বলছেন যে এখন পর্যন্ত আসলে 11 দল ভেঙে যাওয়ার যে গণমাধ্যমে যে 11 দল ভেঙে যাওয়ার যে কথা বা গুজব চলছে সেটা এখনো হয়নি, এখনো সিদ্ধান্তের অপেক্ষায় আছি। ধন্যবাদ শামীম আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে ষড়যন্ত্র চলছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসের সমালোচনা করে পক্ষপাত এড়াতে কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের বাইরে বক্তব্য নেই বিএনপির। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। সকালে কক্সবাজার পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসা মাঠে উপজেলা ওলামা মাশায়েখ সম্মেলন ও বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বক্তব্যে তিনি বলেন, জাতীয়ভাবে ঐক্যমত্য হওয়া জুলাই সনদের বিষয়ে ঐক্যবদ্ধ রয়েছে বিএনপি, এর বাইরে দলের কোনো অবস্থান নেই। অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব, কিন্তু জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নাই। এদিকে নয়াপল্টনে দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, ভোটারদের বিভ্রান্ত করতে ধানের শীষ প্রতীক পোস্টাল ব্যালটের ভাঁজে দেওয়া হয়েছে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে কিছু প্রার্থী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বলেও দাবি করেন তিনি। এটা একেবারে উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে যাতে ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে। মহাপ্রক্রেসি সব জায়গায় চলে না, চেষ্টা করতে পারে, তো এটা দায়িত্ব ওদেরকে বহন করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে আরও খারাপ হয় এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। রাজধানীতে তৈরি পোশাক ও প্যাকেজিং প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিনিয়োগ বান্ধব বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা আছে বিএনপির। ব্যবসায়ী সংগঠনগুলোর হাতে রফতানি লাইসেন্স ক্ষমতা দেওয়ার কথাও জানান তিনি। সরকারের অনেকগুলো কাজ আপনারা করতে পারবেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই ব্যাপারে। অনেকগুলো কাজ আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। তাইলে হলে কস্ট কমে যায়, তা আপনার এফিসিয়েন্সি বেড়ে যায়, আপনার ইজ অফ ডুইং বিজনেসের যে বাধাগুলো সেটা কমে যায়। এইটাই আমরা চাইতেছি আপনাদের কাছ থেকে, আপনাদেরকেও ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। বিএনপি ক্ষমতা এলে ব্যবসা বাণিজ্যে সবার সমান অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন সাবেক বাণিজ্য মন্ত্রী। করাপশন কমবে, কস্ট অফ বিজনেস কমবে। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। পতিত ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী নিজেদের অপরাধের ব্যাপারে অনুতপ্ত নয়, তাই এখনই দেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রক্রিয়ার বাস্তবায়ন সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের দুই সাবেক কূটনীতিক আলবার্ট গোম্বিস ও মরস্ট্যানের সাথে সৌজন্য সাক্ষাতে এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা আরও জানান, 12 ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন ও ফল ঘোষণা করে গণতান্ত্রিকভাবে নির্বাচিতদের ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকারে অটল অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গোম্বিস ও মরস্ট্যান। ঘণ্টাব্যাপী বৈঠকে আলোচনা হয় আসন্ন নির্বাচন, গণভোট, জুলাই বিপ্লব ও এর পরবর্তী পরিস্থিতি, জুলাই সনদ এবং অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের উত্থানের বিষয়ে। এ সময় দুই কূটনীতিক প্রধান উপদেষ্টার কাছে বর্ণ বৈষম্য পরবর্তী দক্ষিণ আফ্রিকার আদলে বাংলাদেশেও ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের উদ্যোগ গ্রহণ করা সম্ভব কিনা তা জানতে চান। জবাবে ডক্টর ইউনূস বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশে এ প্রক্রিয়া বাস্তবায়ন সম্ভব নয়। বলেন, এটি তখনই সম্ভব যখন কেউ নিজ অপরাধের জন্য অনুতপ্ত হয়। কিন্তু বহু প্রমাণ থাকার পরও ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী তাদের বর্বরচিত অপরাধ অস্বীকার করেই যাচ্ছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা জানান, কে কি বলল তা বিবেচ্য নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণার পর অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকারে অটল।
নির্বাচন ঘিরে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ও প্রচুর ভুয়া খবর ছড়ানো হচ্ছে বলেও জানান ডক্টর ইউনূস। নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ থেকে তার সরকার সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে বলেও আশ্বস্ত করেন তিনি। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে মার্কিন দুই জ্যেষ্ঠ কূটনীতিক গত ১.৫ বছরে দেশ পরিচালনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আপিল শুনানির পঞ্চম দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৭৪ জন প্রার্থী। এই ৭৪ জন সহ গত ৫ দিনে প্রার্থিতা ফিরে পাওয়ার এই সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৭৮ জনে। প্রার্থিতা ফিরে পাওয়ায় সন্তুষ্টির কথা জানান প্রার্থীরা। বাতিল হওয়াদের অনেকেই ঘোষণা দেন আদালতে যাওয়ার। বুধবার ছিল প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আবেদন করা আপিল শুনানির পঞ্চম দিন। আগের ৪ দিন ৭০টি করে আপিল শুনানি হলেও এদিন শুনানি করা হয় ১০০টি আবেদন। শুনানি শেষে প্রার্থিতা ফিরে পান ৭৪ জন, আর খারিজ করা হয় ১৮ জনের আবেদন। স্থগিত রাখা হয়েছে ৮ জনের। প্রার্থিতা বৈধতার ক্ষেত্রে ছোটখাটো ও সংশোধনযোগ্য ত্রুটি বিবেচনা করেছে ইসি। আমার এই রিটার্নটা দাখিল না করার কারণে মনোনয়ন বাতিল করা হয়েছিল। আলহামদুলিল্লাহ আজকে আমরা আপিল করার পরে আজকে আমাদের মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়েছে। আজকে আমাদের মুন্সিগঞ্জ এলাকাকে বৈধ ঘোষণা করেছে, সেই জন্য মহানগরের কাছে আমি শুকরিয়া আদায় করছি। আজকে আমরা আপিল শুনানিতে অংশগ্রহণ করে আমার নমিনেশন ফেরত পেয়েছি। তবে ঋণখেলাপি দ্বৈত নাগরিকত্ব ও স্বতন্ত্রর ক্ষেত্রে ১% ভোটারের সমর্থন আছে কিনা এ বিষয়ে কঠোর অবস্থানে কমিশন। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্বতন্ত্র প্রার্থীরা। স্বতন্ত্র যারা আছে এমনিতেই তাদের কোনো দল নেই বা তাদের কথা বলার কোনো স্পেস নেই, তারা অনেক চ্যালেঞ্জিং একটা মাঠ তাদের জন্য। তো আমি আশাবাদী পরবর্তীতে ওনারা এই 1% ভোটারের বিষয়টা একটু বিচার বিবেচনা করবেন এবং শিথিল করবেন। পরবর্তী ইলেকশনে অবারিত গণতান্ত্রিক চর্চার জন্য এই 1% কালো আইন অবশ্যই বাতিল করতে হবে। আর্টিকেল 66-এ কোয়ালিফিকেশন ডিসকোয়ালিফিকেশনের ব্যাপারে বলা আছে, তো সেখানে কোথাও 1%-এর ব্যাপারটা বলা নেই। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকা খুবই দরকার। নাহলে গণতান্ত্রিক যে যাত্রা শুরু হয়েছে, যে ট্রেনের যাত্রা করেছে, সেই ট্রেন লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা থাকবে। বিদেশি নাগরিকত্ব জটিলতায় অপেক্ষমান রাখা হয় দিনাজপুর ৫ আসনের বিএনপি প্রার্থী AKM কামরুজ্জামানের প্রার্থিতা বাতিলের আবেদনটি। এছাড়া কুমিল্লা ৬ আসনের বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরীর প্রার্থিতা বৈধতার বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দেয় কমিশন। পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আমাদের সংবিধানের ৬৬(২) ক একটি অনুচ্ছেদ সংশোধন করে বলা আছে, নির্বাচনে মনোনয়ন দানের পূর্বে কোনো ব্যক্তি যদি অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করেন তাহলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, এটা তার অযোগ্যতা হবে না। আমাদের যে প্রার্থীর পক্ষে আমরা দেখেছিলাম তিনি যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক ছিলেন, মনোনয়নপত্র জমাদানের পূর্বেই তিনি তার নাগরিকত্ব ত্যাগ করেছেন। এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা ১৩ আসনের প্রার্থী মামুনুল হককে শোকজ করেছে নির্বাচন কমিশন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সমস্যা সৃষ্টি করছে আরাকান আর্মি, যার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আরও বলেন, নির্বাচনে ৬১ জেলায় মোতায়েন করা হবে বিজিবির ৩৭,০০০ সদস্য। এবার সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে ৩,০২৭ জন বিজিবিতে যোগদান করলেন। সাতকানিয়া থেকে রিয়াজ রাহানের রিপোর্ট, আর ছবি তুলেছেন জিহাদ ইসলাম। একদিকে মিয়ানমারের চলমান সংঘাতে বাংলাদেশ সীমান্তে উদ্বেগ উৎকণ্ঠা, অপরদিকে ভারত সীমান্ত দিয়ে অব্যাহত পুশিন। এর সঙ্গে যুক্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সব মিলিয়ে সীমান্ত নিরাপত্তায় বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। এই পরিস্থিতিতে বিজিবিতে যোগদান করলেন বাহিনীর ইতিহাসে এক ব্যাচে সর্বোচ্চ ৩,০২৩ জন নবীন সৈনিক, যে তালিকায় আছেন ৭৩ জন নারী। সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে বিজিবি ট্রেনিং সেন্টারে সমাপনী কুচকাওয়াজ হয়, যার প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এক প্রশ্নের জবাবে বলেন, দেশের বাইরে থেকে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। দেশের অভ্যন্তরে কেউ এমন চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। যারা পালাই আছে অন্য জায়গায়, ওখান থেকে তো পালাই আছে, চোর তো অনেক কিছু বলতে পারে, তারা পালাই আছে, পালাই ওখান থেকে বলতেছে, তাদেরটা কেউ শঙ্কিত হবে নাকি? যদি ওনাদের সাহস থাকে দেশের ভিতরে আসুক, আইসা আইনের আওতায় আইনের আশ্রয় নেই,
এবং তারা তাদের কথা বলুক। অন্য দেশে পালায় কথা বললে তো এটার কোনো ভ্যালু নেই। সীমান্ত দিয়া যদি কেউ কোনো রকমের কোনো কিছু সৃষ্টি করতে চায়, কাউকেই ছাড় দেওয়া হবে না। এ সময় বাংলাদেশ মিয়ানমার সীমান্তের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কিছুদিন আগে আমাদের একটা ছোট বাচ্চা মর্টারে আঘাতে আহত হয়েছে, তাকে আমরা অলরেডি ঢাকা নিয়ে আসা হয়েছে। এবং মাঝে মাঝে তারা দেশ মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির বিরুদ্ধে নিজেদের ভিতরে যে সময় গন্ডগোল লেগে যায়, সেই সময় অনেক সময় দুই একটা গোলা আমাদের সাইডে এসে পড়ে। বাহিনীর দক্ষতা ও প্রযুক্তিগত উন্নয়নে নানা পদক্ষেপের কথাও জানান উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক। নবীন ৩০০০ সৈনিক যোগদানের মধ্য দিয়ে বিজিবিতে দীর্ঘদিনের যে জনবল সংকট সেটি কিছুটা কাটবে বলে মনে করছেন কর্মকর্তারা। তবে আগামীতে সীমান্তে যে ত্রিমাত্রিক সংকটের মুখে বাংলাদেশ, সেটি কিভাবে মোকাবেলা করবে সেটি হয়তো সময় বলে দিবে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। দুপুরের দিকে রাজধানীর টেকনিক্যাল মোড়, সায়েন্স ল্যাব মোড় ও তাঁতিবাজার চৌরাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা। শিক্ষার্থীদের সড়ক অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। বুধবার সকালে পূর্ব ঘোষণা অনুযায়ী প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে ঢাকার গুরুত্বপূর্ণ 3টি সড়কের মোড়ে অবস্থান নেন 7 কলেজের শিক্ষার্থীরা। শুরুতে গাবতলী রোডের টেকনিক্যাল মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সরকারি বাংলা কলেজ ও তিতুমির কলেজের শিক্ষার্থীরা। কাছাকাছি সময়ে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হতে থাকেন ঢাকা কলেজ, ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা। তাঁতিবাজার চৌরাস্তায় যান চলাচল বন্ধ করে অবস্থান নেন কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, সরকারের একটি কুচক্রী মহলের কারণে বারবার পিছিয়ে যাচ্ছে অধ্যাদেশ জারির কার্যক্রম। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবি জানায় শিক্ষার্থীরা। আমাদের ক্লাস ঠিক মতন হচ্ছে না, ক্লাস হলেও আমরা কোনো পরিচয় নাই আমাদের, আমরা কোথায়? আমাদের যারা শিক্ষক রয়েছে তারা আমাদের বিরুদ্ধে অনেকে অবস্থান করছে। 90% হয়েছে, বাট 10% এখন কেন আটকে রয়েছে? আরো 1 মাস আগে থেকে 10% আটকে রয়েছে। আন্দোলনকারীরা প্রশ্ন তোলেন সরকারের আন্তরিকতা নিয়ে। দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ জারি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। যতক্ষণ না আমাদের অধ্যাদেশ সরকার জারি করবে ততক্ষণ আমরা এখানে অপেক্ষা করব। আমাদের এই অধ্যাদেশটা আটকায় রাখছে। আমরা দীর্ঘ 1.5 বছর থেকে এইভাবে রাস্তায় নেমে আন্দোলন করতেছি। আমরা তো রাস্তাতে থাকতে চাই না। রাস্তা ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে শিক্ষার্থীদের অনুরোধ করে পুলিশ। তাদের এই বিষয়গুলো নিশ্চয়ই সরকারের দিক থেকে একটা সিদ্ধান্তে আসার পরে তারপর আমরা করব। অলরেডি কিন্তু 2-3 কিলোমিটার জ্যাম হয়ে আছে। না, জ্যাম হচ্ছে, ভোগান্তি হচ্ছে, এটা আপনারাও দেখতে পাচ্ছেন। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি সকাল থেকে এবং বলার চেষ্টা করছি যে দুর্ভোগ তৈরি না করেও তাদের দাবি দেওয়ার বিষয়ে তারা কথা যাতে আলোচনা চালিয়ে যায়। এদিন শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে মিরপুর, কল্যাণপুর, গাবতলী, শ্যামলী, সায়েন্স ল্যাব সহ আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায় অনেককে। 1-1.5 কিলো 1.5 কিলো 1.5 কিলো হাঁটছেন, যাবেন কই? যেমন গাবতলী। সাধারণ মানুষের আমাদের কষ্ট হইতেছে, ছোট বাচ্চা নিয়ে হাঁটার লাগতেছে। বাচ্চা হাঁটতে পারতেছে না, ক্লান্ত হয়ে গেছি। লাস্টে পানি কিনলাম একটা, কি করবো বলেন? এখন টেকনিক্যাল মোড়ে আসছি, এখান থেকে আর গাড়ি আসতে দেয় না, গাড়ি ঘুরে দিছে। হাজার হাজার মানুষ আপনি ফার্ম গেট পর্যন্ত জাম পড়ছে, একটা রুগী আসতে পারতেছে না। এই দেশটা আসলে শেষ। একটু কিছু হয়ে রাস্তায় আন্দোলন করে। আরে ভাই, আমরা তো সাধারণ পাবলিক, আমাদেরও তো ফ্যামিলি আছে। কিছুদিন পর পর দাবি আদায়ে সড়ক অবরোধ করে জনভোগান্তির সমালোচনা করেন অনেকেই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু করেছেন ট্রাইব্যুনাল। গাজীপুর, বরগুনা, সুন্দরবনে এলাকায় এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানায় প্রসিকিউশন। তবে এসব অভিযোগ থেকে নিজেকে নির্দোষ দাবি করেছেন জিয়াউল হাসান। এদিকে জুলাই আন্দোলনে নিহত বেরোবি শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে 22 জানুয়ারি থেকে। আওয়ামী লীগের আমলে গুম ও বিচার বহির্ভূত হত্যায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন হলো ট্রাইব্যুনালে। এর মাধ্যমে এনটিএমসির সাবেক এই প্রধানের বিরুদ্ধে শুরু হলো বিচার কাজ।
অভিযোগে বলা হয় গাজীপুর, বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে ও সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অপারেশনের নাটক সাজিয়ে ১০৪ জনকে হত্যা করেছেন জিয়াউল আহসান। ইটের ব্লক এবং সিমেন্ট বেঁধে দিয়ে সাগরে ডুবিয়ে দেওয়া এই পুরো অপারেশনটার নাম ছিল গেস্টাপো অপারেশন। এরকম শত শত অপারেশন এই আসামি করেছেন, যার মধ্যে ১০৪ জনের ব্যাপারে সোফার এই মামলাতে অভিযোগ দায়ের করা হয়েছে। বাকি অভিযোগগুলো এখনো তদন্তাধীন আছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন জিয়াউল আহসান, ট্রাইব্যুনালের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন তিনি। ওনার সমস্ত কার্যক্রম ছিল লফুল, এটা কোনো সিস্টেমেটিক ওয়াইড স্প্রেড কিছুই না। এগুলো বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সাধারণ কাজ সেগুলোই ছিল, এবং যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে এগুলো সবগুলোই মিথ্যা এবং ভিত্তিহীন। মামলার সূচনা, বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ ৮ ফেব্রুয়ারি। এদিন গুমের মামলায় সেনা কর্মকর্তাদের আইনজীবীদের র্যাবের টিএফআই সেল পরিদর্শনের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল ১। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ১৫ জানুয়ারি থেকে ১ মাস অন অ্যারাইভাল ভিসা বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, শর্ত পূরণ হলেই কেবল গাজায় সেনা পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সীমান্তে হতাহতের বিষয়ে কূটনৈতিক চ্যানেলে মিয়ানমারকে অবহিত করেছে বাংলাদেশ। সমকালীন নানা ইস্যু নিয়ে বুধবার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেন, যথাসময়ে পোস্টাল ব্যালট পৌঁছানো এবং ভোট শেষে দেশে আনার ব্যবস্থা করা হবে। তো কেউ এটাকে মিসইউজ করার চেষ্টা করবে, এটা তো অবাক হওয়ার কিন্তু কিছু নেই। আমাদের চেষ্টা করতে হবে যেন মিসইউজ না হয়, এবং যখনই কিছু জানা যাবে সেটা এনকোয়ারি করা হবে। এনকোয়ারির নির্দেশ হয়েছে বলে আমি জানি। পোস্টাল ব্যালটটা তো মানুষের কাছে পৌঁছে যাবে, এবং তারপরে সেখান থেকে তারা ভোট দিয়ে বাই পোস্ট পাঠাবে। কিন্তু মিশনের ভূমিকা যে খুব বেশি তা কিন্তু না। নির্বাচনকালীন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেও সতর্ক সরকার, এজন্য নেয়া পদক্ষেপের কথাও জানান উপদেষ্টা। আপনারা জানেন যে নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই যারা কাম্য না ঠিক তারা এসে হাজির হয়ে যেতে পারে। এই জন্য আমরা তো ভিসা বন্ধ করছি না, ভিসা নিয়ে আসুন, যে কেউ আসতে চান, যাদের পারপাস ঠিক থাকবে তাদেরকে আমরা আসতে দেবো, কিন্তু হুট করে কেউ হাজির হয়ে না যায় এই জন্য আর কি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে দীর্ঘ সময়ের প্রস্তুতি দরকার। জানান, সীমান্তে হতাহতের বিষয়ে জানানো হয়েছে মিয়ানমারকে। আমরা তো অফিসিয়ালি তাদের সাথে কমিউনিকেট অবশ্যই করি না, করতে পারিও না, কারণ নন স্টেট অ্যাক্টরের সাথে তো আমরা একটা স্টেট হিসাবে এটা আমরা করবো না। বিশেষ করে যেখানে মিয়ানমারের সাথে তো আমরা তো সম্পর্ক ত্যাগ করিনি। গাজায় সেনা পাঠানোর বিষয়ে বাংলাদেশ 3টি শর্ত দিয়েছে বলে জানান তৌহিদ হোসেন। আমরা ওখানে লড়াই করতে যাব না। 1, 2, ওখানে আমরা এমন কোনো কর্তৃপক্ষ থাকবে যাদের সাথে আমাদের মানে যোগাযোগ করা বা কথাবার্তা বলাই সম্ভব না, সেক্ষেত্রে তো আমরা যাব না। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বিশেষ কিছু দলকে সুবিধা দেবার জন্য দাড়িপাল্লা, হাতপাখা ও শাপলাকলি প্রতীকগুলোকে পোস্টাল ব্যালটের প্রথম লাইনে রাখা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সন্ধ্যায় গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, পোস্টাল ব্যালটে এমনভাবে ধানের শীষ রাখা হয়েছে যাতে সেটা ভোটারদের কাছে ভালোভাবে দৃশ্যমান না হয়। এ সময় তিনি বলেন, এটা দৈব ঘটনা নয়, এটা ইচ্ছাকৃত। 3টি রাজনৈতিক দলের প্রতীক প্রথম সারিতে রাখা অনিচ্ছাকৃত ঘটনা নয়। ব্যালট পেপার সংশোধনের অনেক নজির আছে, যেহেতু এখনো অনেক সময় আছে, সেহেতু নতুন করে ব্যালট ছাপানোর দাবি জানান তিনি। যে তার প্রথম লাইনে দাড়িপাল্লা আছে, শাপলাকলি আছে এবং হাত পাখা আছে, কিন্তু বিএনপির যে প্রতীক সেটা শেষ লাইনে মাঝামাঝি জায়গায়। আমরা মনে করি যে এই বিষয়টা এমনি এমনি হয় নাই, এটা দৈব ঘটনা নয়, এটা ইচ্ছাকৃত। গেজেটের ধারাবাহিকতা হিসাব করে পোস্টাল ব্যালটের প্রতীক ছাপানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। এ নিয়ে কমিশন যে সিদ্ধান্ত নেবেন তাই হবে। বাহরাইনের একটি ডেলিভারি পয়েন্ট থেকে অন্যের পোস্টাল ব্যালটের খাম সরবরাহের বিষয়টি দেশটির পোস্ট অফিস তদন্ত করবে বলে জানান তিনি। যেটা হয়েছে যে আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে কোনো এনভেলপ খোলা হয়েছে এরকম কোনো
কিছু নাই। এবং এটা তাৎক্ষণিকভাবে বাহরাইন পোস্টকে বলা হয়েছে যে এটা তো তাদের কাছে করা হয়নি, এবং আমাদের যিনি সম্মানিত রাষ্ট্রদূত আছেন তিনি এই বিষয়টা দেখছেন এটাতে, এবং তারা বলেছেন যে তারা এই বাহরাইন পোস্ট বলেছে তারা এটা সরজমিনে তদন্ত করে জানাবে যে এইটা কেন ঘটলো। অবশেষে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি দেখার সুযোগ পেল বাংলাদেশের ফুটবল প্রেমীরা। তাদের স্বপ্ন একদিন এই ট্রফি জয়ের লড়াইয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলবে লাল সবুজের দেশ। যে ট্রফিতে চুমু খেয়েছিলেন লিওনেল মেসি, সেই ট্রফি এক নজর দেখতে পেরে উচ্ছ্বসিত আর্জেন্টাইন ভক্তরা। ব্রাজিল সমর্থকরা বললেন 2 যুগের অপেক্ষা ঘুচবে এবার। সব মিলিয়ে ফিফার সদস্য দেশের সংখ্যাটা 200-রও অধিক, যেখান থেকে মাত্র 30টি দেশে ভ্রমণের জন্য যাত্রা শুরু করেছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি, তারই একটি বাংলাদেশ। আর তাই যে গুটি কয়েক ফুটবল ভক্ত সেই ট্রফি সামনে থেকে এক নজর দেখার সুযোগ পেয়েছেন তারা নিঃসন্দেহে ভাগ্যবান। সকালে ঢাকায় এসে পৌঁছানোর পর রাজধানীর একটি 5 তারকা হোটেলের সেই ট্রফি উৎসব খুব বেশি দীর্ঘায়িত হয়নি। কোমল পানীয় ব্র্যান্ড কোকা কোলার বিশেষ ক্যাম্পেইনে অংশ নিয়ে কুইজ জেতা ফুটবল প্রেমীরাই এলেন এদেশের কোটি ফুটবল ভক্তের প্রতিনিধি হয়ে, জানালেন তাদের অনুভূতি আর স্বপ্নের কথা। অফিস থেকে ছুটি নিয়ে রাখছি, সিক লিভ দিছি টু বি ভেরি অনেস্ট, যে হচ্ছে যে আমি অসুস্থ, তাই জন্য আসি, তো খুবই এক্সাইটেড। ট্রফিটা দেখার জন্য অবশ্যই পৃথিবীর অনেকেই আগ্রহী, এখনও অনেক প্লেয়ার, অনেক তারকারাও। আমি মনে করি 10-20 বছর পর না ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি বাংলাদেশ আমি মনে করি যে বিশ্বকাপে কোয়ালিফাই করবে। সামনে দেখতে পারবো এটা আমি কখনো ভাবতেও পারিনি, সেটা আজকে স্বপ্নটা মানে স্বপ্ন ফিল হচ্ছে। ঘরে তো যাবে, আর্জেন্টিনার ঘরেই যাবে ইনশাল্লাহ। বিশ্বকাপ ট্রফি দেখতে আসা দর্শকদের মাঝে 2 চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থক স্বাভাবিকভাবেই বেশি। ব্রাজিলের সমর্থকদের স্বপ্ন 2 যুগের ট্রফি খরা ঘুচবে এবার, আর আর্জেন্টাইন সমর্থকরা তো বিভোর মেসির হাতে আরও একবার এই সোনালী ট্রফি দেখার স্বপ্নে। অলওয়েজ লাইক আর্জেন্টিনা অ্যান্ড মাই ডটার অলসো লাইক ব্রাজিল, সো আমাদের এটাই হচ্ছে মজা যে আমাদের রুমে দুইটাই সাপোর্টেড। আমার খুব ভালো লাগতেছে যে আমি ছবি তুলছি ট্রফিটার সঙ্গে, যেটা মেসি অ্যাকচুয়ালি চুমু খেয়েছে। এই কাপটা আমাদের, এই কাপটা আমার আর্জেন্টিনা ফ্যানদের, মেসির, আর্জেন্টিনার, কারণ হচ্ছে এখন পর্যন্ত তো নতুন চ্যাম্পিয়ন হয়নি, আমরা এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আছি। 2002 সালে ওয়ার্ল্ড কাপটা তখন আমি অনেক ছোট, তখন আসলে ওয়ার্ল্ড কাপ জিতেছে ব্রাজিল, এরপরে জিতে নেই। তো 2026 সালে অবশ্যই প্রত্যাশা থাকবে যে হ্যাঁ আমরাই ওয়ার্ল্ড কাপ জিতবো। প্রতিটি ফুটবল ভক্তের কাছে বিশেষ এক মুহূর্ত এটি, কিছু দূরেই অপেক্ষমান ট্রফিটির সাথে এক ফ্রেমে বন্দী হওয়ার সুযোগ। তাই তো লাইন ধরে একটা ক্লিকের জন্য অপেক্ষা, যে ছবিটা গল্প করার রসদ হয়ে থাকবে আজীবন। একটা ট্রফি, বিলিয়ন ড্রিমস। পৃথিবীতে প্রায় 8 বিলিয়ন মানুষ বাস করে, তার মধ্যে অর্ধেকই অর্থাৎ 4 বিলিয়নই ফুটবল ফ্যান। বাংলাদেশের র্যাঙ্কিং 180, অর্থাৎ বাংলাদেশের আগেও 179টা দেশ এই ট্রফিটা ছুঁতে চায়, বিশ্বকাপ জিততে চায়, বিশ্বকাপে খেলতে চায়। লাল সবুজের দেশ কি পারবে কখনো? যদি কখনো হামজা, শমীদ, জামাল, তপুদের ভবিষ্যৎ প্রজন্ম সেটা জিততে পারে, সেদিন হয়তো আপনি আমি থাকবো না, তবে বাংলাদেশের ইতিহাস লেখা হবে সেদিন নতুন করে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পরও শ্রমজীবীদের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। নিত্যকার ব্যয় যেভাবে বেড়ে চলেছে সেই তুলনায় আয় বাড়েনি, এমনটা মনে করেন দেশের 4 জনের একজন শ্রমজীবী। সকালে যমুনা টিভিতে আয়োজিত নাগরিক সংলাপে এই তথ্যই তুলে ধরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। বিশেষজ্ঞরা বলছেন সঠিক নীতিমালা প্রণয়নের অভাবেই ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক শ্রমিক। থ্যাংক ইউ ভেরি মাচ ক্যাথরিন। আমরা শ্রমজীবীদের জীবনমান নিয়ে সম্প্রতি জরিপ চালায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। উঠে আসে গণঅভ্যুত্থানের পরও ভাগ্যের পরিবর্তন ঘটেনি প্রায় 40% শ্রমজীবীর, কারণ আয়ের তুলনায় বেড়েছে ব্যয়। সকালে যমুনা টিভি ও ডিআই আয়োজিত নাগরিক সংলাপের সূচনা বক্তব্যে এ তথ্যই তুলে ধরেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অফ পার্টি। 40.4% said they were not better off than they were 1 year ago. যমুনা টেলিভিশন ভবনে আয়োজিত এই নাগরিক সংলাপে অংশ নেয় বিশেষজ্ঞ ও রাজনীতিবিদরা। কথা বলেন ন্যায্য মূল্য ও মজুরি নিশ্চিতে। মোট কথা ফার্মারদেরকে গাইডেড হতে হবে, পলিসি গাইডেড, নট অনলি শুধু ইনপুট সরবরাহ করেই আমরা শেষ করে ফেলবো। আমাদের যে ন্যূনতম মজুরি বোর্ড, সেই মজুরি বোর্ডে কিন্তু এখন পর্যন্ত কৃষি খাতকে অন্তর্ভুক্ত করা হয়নি। সরকার ঘোষিত মজুরি বোর্ড বাস্তবায়নের পাশাপাশি জবাবদিহিতার আওতায় আনতে হবে রাষ্ট্র কাঠামোকে। সেই সাথে কৃষকদের সামাজিক সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানান রাজনীতিবিদরা। আমরা যদি কখনো সুযোগ পাই, ইনসাফটা হচ্ছে যদি আমরা প্রতি বছর নাও পারি, কমপক্ষে 2 বছর পরকে
আমরা এই মজুরি বোর্ডটাকে আমরা সংস্কার করব। সেই জন্য কিন্তু আমরা মজুরি স্কেলের কথা বলি, যে মজুরি স্কেল বাস্তবায়ন করা এবং মজুরি স্কেলটা যেন ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য যথেষ্ট শক্তিশালীভাবে শ্রমিকের দিকটা সেখানে বিবেচনা করা হয়। ন্যায্য মূল্য নিশ্চিতে শ্রমিক ও মালিকদের স্বার্থ রক্ষা করেই পলিসি নির্ধারণের আহ্বান জানান রাজনৈতিক নেতারা। আর ন্যায্য মূল্য এবং ন্যায্য মজুরি কোনো জিরো সাম গেম না। এখানে একদল জিতবে একদল হারবে এরকম কোনো চিন্তা না, আমাদের একটা ব্যালেন্স অ্যাপ্রোচ নিতে হবে। এই যে নানান ধরনের পলিসি মেকিং এর জায়গা থেকে কথা বলতে বলতে শ্রমিক এবং শ্রম সম্পর্কে বেসিক ধারণা থেকে আসলে দূরে সরে গেছি। এইটা হচ্ছে আমাদের পলিটিশিয়ানদের খুব কাজ, যে এই জায়গাগুলো নিয়ে কথা বলা। এ সময় শ্রমজীবীদের উন্নত আবাসন নিশ্চিতেরও আহ্বান জানান বক্তারা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় হয়েছে, হ্যাঁ ভোটের মাধ্যমে সেই ঐক্যেই নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। বিকেলে রংপুর শহীদ আবু সাইদ স্টেডিয়ামে বিভাগীয় ইমাম সমাবেশে যোগ দেন তিনি। বলেন, পরবর্তী প্রজন্মের কাছে সাম্য ইনসাফের দেশ তুলে দিতেই গণভোটে হ্যাঁকে বিজয়ী করা প্রয়োজন। বাংলাদেশের মানুষ যদি গণভোটে হ্যাঁ বলে রাষ্ট্র কাঠামো বদলানোর ম্যান্ডেট দেয়, তাহলে কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নেই সেটা অমান্য করার। সমাবেশে মনির হায়দার, ধর্মসচিব সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আমরা ফ্যাসিবাদ মোকাবেলা করতে পারি, আমরা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। সেই সুযোগ সকলের সামনে গত 54 বছরে এই প্রথমবারের মতো উপস্থিত হয়েছে। আসুন আমরা সকলকে উৎসাহিত করি, নতুন বাংলাদেশের দিকে যাত্রার একটা শুভ সূচনা করতে পারি। যে কোনো মুহূর্তে মার্কিন হামলার শঙ্কায় ইরান থেকে নিজ দেশের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশ। এই অবস্থায় বিক্ষোভকারীদের উপর নিপীড়ন অব্যাহত থাকলে ইরানে ব্যাপক হামলার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের জন্য দ্রুত সহায়তা আসছে বলেও আশ্বাস দেন তিনি। এদিকে পাল্টা হুমকি দিয়ে তেহরান বলছে আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত তারাও। ইরান জুড়ে বিক্ষোভের আগুন যেন অনেকটা স্তিমিত। রাজধানী তেহরান সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় যানবাহনের স্বাভাবিক চলাচল যেমন দেখা যায়, তেমনি দৈনন্দিন স্বাভাবিক কাজেও ব্যস্ত থাকতে দেখা যায় বাসিন্দাদের। তবে এখনও থমথমে পরিস্থিতি, বিরাজ করছে ভয়ের আতঙ্ক। গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে দেখা যায় বাড়তি নিরাপত্তা। এই অবস্থাতেও বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে চলছে সরকার বিরোধী বিক্ষোভ। দেশটির এই পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার সতর্কতা জারি করেছে স্টেট ডিপার্টমেন্ট। নিজেদের নাগরিকদের একই ধরনের নির্দেশনা দিয়েছে কানাডা, সাইপ্রাস সহ বিভিন্ন দেশ। ফলে ইরানে বড় ধরনের মার্কিন হামলার শঙ্কা আবারও স্পষ্ট হয়ে উঠেছে। এর আগে ইরানের বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আন্দোলনকারীদের জন্য বিদেশি সহায়তা চলে আসছে এমন দাবিও করেন তিনি। এর পাশাপাশি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কিংবা গুরুতর শাস্তি দেওয়া হলে কঠিন পরিণতির হুঁশিয়ারিও দেন তিনি। আন্দোলনরতদের উপর যেভাবে নিপীড়ন চালানো হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আটক বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেয়া হলেই আমরা কঠোর ব্যবস্থা নেব ইরানের বিরুদ্ধে। এর আগে ইরান আমাকে হুঁশিয়ারি দিয়েছিল, আমি দেশের পরমাণু সক্ষমতা ধ্বংস করে দিয়েছিলাম। এদিকে খামেনি সরকারের পতন হলে ইরানের ক্ষমতা নিতে প্রস্তুত বিরোধী শক্তিগুলো। মঙ্গলবার মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি জানান ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। মানুষ বর্তমান শাসন ব্যবস্থার উপর পুরোপুরি বিরক্ত। তারা স্বৈরশাসকের পতন চায়, নিজেদের মুক্ত করতে চায়। মানুষের স্বাধীনতার এই দাবিকে মোকাবিলা করা হচ্ছে চরম নিষ্ঠুরতার মাধ্যমে। তবুও এই লড়াইয়ে অংশ নিতে অনেক মানুষই প্রস্তুত আছেন। বিদেশে অনেক শক্তি রয়েছে যারা এই আন্দোলনে সহায়তা করতে চায়। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লড়াই শেষ না হওয়া পর্যন্ত তাদের পরিচয় সুরক্ষিত রাখা। এতে এসব সহায়ক শক্তি ঝুঁকিতে পড়তে পারে। এ অবস্থায় ইরানেরও পাল্টা হুঁশিয়ারি, কোনো ধরনের আগ্রাসনের শিকার হলে দাঁত ভাঙা জবাব দিতে এক মুহূর্ত দেরি করবে না দেশটির সামরিক বাহিনী। নতুন এক বিবৃতিতে বলা হয়, পাল্টা আঘাত হানতে প্রস্তুত রয়েছে মিসাইল ইউনিট। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানের সাথে উত্তেজনার মধ্যেই কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু সংখ্যক মার্কিন সৈন্যকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। 3 কূটনীতিকের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক প্রতিবেদনে জানানো হয়, ঘাঁটি থেকে বেশ কয়েকজন কর্মকর্তাকে বুধবারের মধ্যে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কেন তাদের সরানো হচ্ছে তা এখনো স্পষ্ট নয়। এটিকে যুক্তরাষ্ট্রের কৌশলের পরিবর্তন হিসেবেই দেখছেন কূটনীতিকরা। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর মধ্যে সবচেয়ে বড় এই আল উদেইদ বিমান ঘাঁটি, সেখানে মোতায়েন রয়েছে প্রায় 10,000 মার্কিন সেনা। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।